আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা ভীষণ একটা ইন্টারেস্টিং আর সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। হরমুজ প্রণালীর বর্তমান সংকট কিভাবে চীনের জ্বালানি নিরাপত্তার একেবারে গোড়ার দুর্বলতাগুলোকে ফাঁস করে দিচ্ছে, সেটাই আজ আমরা খুব সহজে ডিকোড করব। বাইরে থেকে চীনের অর্থনীতি বা সামরিক শক্তিকে যতই বিশাল আর স্বয়ংসম্পূর্ণ মনে হোক না কেন, তাদের এই স্ট্র্যাটেজির গভীরে লুকিয়ে আছে সাংঘাতিক একটা দুর্বলতা। তো চলুন এই পুরো গেম প্ল্যানটা একটু গভীরে গিয়ে বোঝা যাক। স্ক্রিনের এই চমৎকার কোটেশনটার দিকে একটু চোখ বুলানো যাক। এই একটা লাইন পুরো আলোচনার আসল দ্বন্দ্বটাকে একেবারে নিখুঁতভাবে ধরিয়ে দিচ্ছে। এখানে বলা হচ্ছে চীনের ঝুঁকিটা শুধু টাকার অঙ্কে নয়, বরং ম্যাপের দিকে তাকালেও বোঝা যায় তাদের বিপদটা কোথায়। দেশের ভেতরে যত বড় বড় ইনফ্রাস্ট্রাকচারই বানানো হোক না কেন, গ্লোবাল সাপ্লাই চেইনের এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর ওপর যদি কোনো কন্ট্রোল না থাকে, তবে সেই ক্ষমতার আসলে কোনো দামই নেই। চীন এমন একটা সামুদ্রিক রুট বা ধমনির ওপর নির্ভরশীল, যার ওপর তাদের নিজস্ব কোনো নিয়ন্ত্রণ বা নিরাপত্তা ব্যবস্থা নেই। ১ নম্বর পয়েন্ট, চীনের জ্বালানি অসামঞ্জস্য বা এনার্জি ইমব্যালেন্স। প্রথমেই এই ৮০% ফিগারটার দিকে তাকায়। কাগজে কলমে দেখলে মনে হবে বাহ, চীনের জ্বালানি নিরাপত্তা তো বেশ মজবুত, কারণ কয়লা আর রিনিউয়েবল এনার্জিতে তাদের বিশাল ইনভেস্টমেন্ট আছে, যার ফলে তাদের ওভারঅল এনার্জি সেলফ সাফিসিয়েন্সি ৮০% ছাড়িয়ে গেছে। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে চীন তো একেবারে ফুলপ্রুফ, তাই না? কিন্তু আসল কাহিনী লুকিয়ে আছে অন্য জায়গায়। এই চার্টটা সেই স্বয়ংসম্পূর্ণতার বিভ্রমটাকে এক নিমেষে ভেঙে দেয়। এখানে বিশাল একটা অসামঞ্জস্য স্পষ্ট। চীনের ট্রান্সপোর্টেশন, পেট্রোকেমিক্যাল আর বড় বড় ইন্ডাস্ট্রির জন্য যে তরল জ্বালানি লাগে, বিশেষ করে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল, তার ওপর তাদের নির্ভরতা সাংঘাতিক। বছরে প্রায় ৪ বিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল ইম্পোর্ট করতে হয় তাদের। আর আশ্চর্যের ব্যাপার হলো এর প্রায় ৪০%, মানে প্রায় অর্ধেকই আসে সরাসরি উপসাগরীয় বা গালফ রিজিয়ন থেকে। তার মানে দেশের ভেতরে যত জ্বালানি থাকুক না কেন, এই লিকুইড ফিউয়েলের জন্য তারা বাইরের দুনিয়ার উপর পুরো মাত্রায় নির্ভরশীল। ২ নম্বর পয়েন্ট, হরমুজ প্রণালী সংকট। এখন প্রশ্ন হলো, চীন কি এই ঝুঁকির কথা জানে না? অবশ্যই জানে। আর তাই তারা কিছু শক্ত ডিফেন্স মেকানিজম বা বাফার তৈরি করে রেখেছে। প্রথমত, তাদের ১.৪ বিলিয়ন ব্যারেলের একটা বিশাল স্ট্র্যাটেজিক তেলের রিজার্ভ আছে। দ্বিতীয়ত, রাশিয়া ও মধ্য এশিয়ার পাইপলাইনের মাধ্যমে তেল আনার ব্যবস্থা করেছে তারা। আর তৃতীয়ত, শানডং প্রদেশের সেই টিপট বা স্বাধীন রিফাইনারিগুলো, যারা স্যাংশন থাকা সত্ত্বেও প্রতিদিন প্রায় ১০ লক্ষ ব্যারেলের বেশি ইরানি ক্রুড অয়েল প্রসেস করে চলেছে। এগুলো মূলত হঠাৎ করে আসা কোনো ধাক্কা সামলাতে দারুণ কাজ দেয়। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। এই বাফারগুলো আসলে কোনো পার্মানেন্ট সলিউশন নয়। এগুলো বড়জোর বিপদটাকে একটু পিছিয়ে দিতে পারে। ধরুন রাশিয়ার সাথে যুক্ত ইএসপিও পাইপলাইনের কথা। এর ক্যাপাসিটি রাতারাতি বাড়ানো বা ফ্লেক্সিবল করা প্রায় অসম্ভব। যদি হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট দীর্ঘ সময়ের জন্য ব্লক হয়ে থাকে, তবে এই বিশাল রিজার্ভও একসময় তলানিতে এসে ঠেকবে। সোজা কথায়, সামুদ্রিক রুট বন্ধ হলে এই বিকল্পগুলো দিয়ে বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। এবার আসা যাক ৩ নম্বর পয়েন্টে, চীনের অর্থনীতিতে এর সরাসরি প্রভাব। এই চেইন রিয়াকশনটা একটু খেয়াল করুন। ব্যাপারটা কিভাবে কাজ করছে। এই দীর্ঘস্থায়ী তেলের দাম বৃদ্ধির ধাক্কাটা এমন একটা সময়ে এসে পড়ছে যখন চীনের অভ্যন্তরীণ ডিমান্ড এমনিতেই দুর্বল আর রিয়েল এস্টেট সেক্টরে রীতিমতো ধস নেমেছে। তেলের দাম বাড়লে জ্বালানি নির্ভর শিল্পগুলো প্রবল চাপের মুখে পড়ে। বিশেষ করে একটু আগে যে টিপট শোধনাগারগুলোর কথা বলছিলাম, যারা কম দামের তেলে অল্প লাভে ব্যবসা করে, তাদের মার্জিন একেবারে জিরোতে এসে ঠেকবে। আর এর রেজাল্ট, পুরো ইকোনমিতে একটা সিস্টেমিক ডিফ্লেশনারি প্রেশার বা মুদ্রাস্ফীতি হ্রাসের ভয়াবহ চাপ তৈরি হবে। এই টাইমলাইনটা দেখলে পুরো গেমটা আরও ক্লিয়ার হবে। ২০২৬ সালের মার্চের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে প্রায় $১২৬ পৌঁছে যায়। সাম্প্রতিক ইতিহাসে এটা একটা বিশাল বড় ধাক্কা। এরপর হরমুজ প্রণালী আংশিক খোলার পর দাম হয়তো ৯০-এর নিচে নেমেছে, কিন্তু মার্কেট মারাত্মক ভোলাটাইল বা অস্থির থেকে গেছে। আর সবচেয়ে ভয়ের জায়গাটা হল ২০২৭ সালের প্রজেকশন। বিশ্লেষকরা বলছেন, প্রণালী যদি এভাবেই বন্ধ বা ঝুঁকিপূর্ণ থাকে, তাহলে তেলের দাম ব্যারেলে $২০০ ছুঁয়ে ফেলতে পারে। বুঝতেই পারছেন চীনের ইকোনমির জন্য এটা কতটা বিপর্যয় ডেকে আনতে পারে। ৪ নম্বর সেকশন, মালাক্কা থেকে হরমুজ। স্ক্রিনের এই কম্প্যারিজনটা ভীষণ ক্রুশাল। বাম দিকে আমরা দেখছি মালাক্কা ডিলেমা,
অর্থাৎ সামুদ্রিক জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার সেই পুরনো ঐতিহাসিক ভয়, যা নিয়ে বেইজিং দশকের পর দশক ধরে চিন্তিত। আর ডান দিকে রয়েছে আজকের জ্বলন্ত ইস্যু, হরমুজ সংকট। এই দুটো মেলে চীনকে এখন রীতিমতো একটা ডাবল চোক পয়েন্টের ফাঁদে আটকে ফেলেছে। একদিকে মালাক্কা প্রণালীর সেই পুরনো আতঙ্ক, তার ওপর হরমুজের এই নতুন বিপদ। সব মিলিয়ে চীনের জ্বালানি নিরাপত্তা এখন এই দুটো সরু সামুদ্রিক রাস্তার ওপর পুরোপুরি জিম্মি হয়ে আছে। এখন মনে প্রশ্ন আসতে পারে, চীন তো চাইলেই বিকল্প পথ বের করতে পারে, তাই না? এই টেবিলটা সেই উত্তরই দিচ্ছে। চীন কিন্তু পাকিস্তান বা মিয়ানমারের মতো দেশগুলোর ভেতর দিয়ে ওভারল্যান্ড করিডোর তৈরির আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু রিয়ালিটি হলো, এই বিকল্প রুটগুলোতে রাজনৈতিক অস্থিরতা লেগেই থাকে, আর ক্যাপাসিটি ও সামুদ্রিক পথের তুলনায় একেবারেই নগণ্য। এগুলো বড়জোর একটা ব্যাকআপ বা পরিপূরক হিসেবে কাজ করতে পারে, কিন্তু উপসাগরীয় অঞ্চলের ওই বিশাল সামুদ্রিক ফ্লোকে কখনোই পুরোপুরি রিপ্লেস করতে পারবে না। ফাইনালি ৫ নম্বর পয়েন্ট, সীমাবদ্ধতার চূড়ান্ত বাস্তবতা। বর্তমান সিনারিওটা এমন জায়গায় পৌঁছেছে যে প্রণালী সাময়িকভাবে খোলা থাকলেও লাভ হচ্ছে না। কারণ জাহাজের ইন্স্যুরেন্স খরচ আকাশ ছুঁয়েছে, তেলের ট্যাঙ্কারের বিশাল জ্যাম লেগে আছে, আর রুট নিয়ে চরম অনিশ্চয়তা। যার কারণে গ্লোবাল মার্কেটে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ মিলিয়ন ব্যারেল তেলের একটা ঘাটতি বা সাপ্লাই আউটেজ তৈরি হচ্ছে। এর মানে হলো, এই ধাক্কাটা কোনো সাময়িক ব্যাপার নয়, বরং গ্লোবাল এনার্জি মার্কেটে এটা একটা পার্মানেন্ট বা স্ট্রাকচারাল রিস্ক তৈরি করে ফেলেছে। আমাদের এই ব্যাখ্যার প্রায় শেষ পর্যায়ে এসে এই কোটেশনটা আরেকবার দেখা যাক। কি সাংঘাতিক একটা প্যারাডক্স, খেয়াল করেছেন? জ্বালানি খাতে চীনের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পথে আসল বাধা কিন্তু সম্পদের অভাব নয়। আসল বাধা হলো, যেই সিকিউরিটি আর্কিটেকচারের উপর তাদের তেল আসা যাওয়া নির্ভর করে, সেটা কন্ট্রোল করার কোনো ক্ষমতাই তাদের নেই। গালফ দেশগুলোর সাথে চীনের ইকোনমিক সম্পর্ক হয়তো অনেক গভীর, কিন্তু এই ইন্টারডিপেন্ডেন্স তাদের কৌশলগতভাবে নিরাপদ করছে না। উল্টো তারা এখন সমানভাবে ঝুঁকির ভাগিদার হয়ে গেছে। সব শেষে আমাদের সবাইকে এই একটা প্রশ্ন নিয়ে ভাবতে হবে, একটা দেশ কি সত্যিই জ্বালানি নিরাপত্তা অর্জন করতে পারে যদি তাদের টিকে থাকার মূল লাইফলাইনগুলোই স্ট্র্যাটেজিক কম্পিটিটরদের হাতে নিয়ন্ত্রিত হয়? হরমুজ সংকট কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে গ্লোবাল এনার্জি সিকিউরিটির সংজ্ঞায় শুধু টাকা বা রিসোর্স থাকলেই চলে না, ভূ-রাজনৈতিক কন্ট্রোল থাকাটাও সমান জরুরি। আজকের মতো এই অ্যানালাইসিস এখানেই শেষ করছি। আশা করছি পুরো ব্যাপারটা সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করবে।